সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের জন্য নতুন একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। রোগে শোকে একেবারে নাজেহাল অবস্থা আমার। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শীতের রাতে কি ভূতের গল্প ছাড়া চলে? তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পের নাম প্রতিশোধের পিশাচ। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। কলকাতার উত্তর দিকের এক ছোট্ট শহরে বর্ধমানের কোণে অবস্থিত হুগলি নদীর ধারে গড়ে উঠেছে রায়পুর গ্রাম। নদীর বুকে ধোয়াটে জলের স্রোত আর দুপারের ধান ক্ষেতের সবুজের মধ্যে গ্রামটা যেন একটা ছোট্ট স্বর্গ। কিন্তু এই স্বর্গেরই কোণে কোণে অন্ধকার কাহিনী আছে, যা গ্রামবাসীদের মুখে মুখে রয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। রূপকান্তিবাবু রায়পুরেরই বাসিন্দা, বয়স 70 পেরিয়েছে। তার বাড়ি নদীর ধারেই। বসন্তের দিনগুলোতে নদীর বুকে পদ্ম ফোটে। তার সেই সৌন্দর্য দেখতে আসতেন অনেকে, কিন্তু রূপকান্তিবাবু সেসব দেখতেন না। তার চোখে শুধুই অন্ধকার। একদিন সন্ধ্যায় বৃদ্ধ রূপকান্তিবাবু তার ছোট্ট কুঁড়ে ঘরে বসেছিলেন। বাইরে বৃষ্টি হচ্ছিল। বৃদ্ধের শরীরে কাঁপুনি ধরেছিল। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ হাঁপাচ্ছে। রূপকান্তিবাবু ভয় পেলেন, কিন্তু বয়সের ভারে তার পা কাঁপছিল, উঠে যেতে পারছিলেন না। আওয়াজটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এবার সেটা ছিল একটা কান্নার শব্দ, একটা মেয়ের কান্না। রূপকান্তিবাবু চোখ বুজে নিলেন। ভাবলেন বৃদ্ধ বয়সে কানে ভ্রম হচ্ছে, কিন্তু আওয়াজটা থামছিল না, বরং বাড়ছিল। এবার সেটা ছিল একটা চিৎকার, একটা ভয়াবহ চিৎকার। রূপকান্তিবাবু চোখ খুলে দেখলেন ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সে মেয়েটা কালো কাপড় পরেছিল। তার চেহারা দেখা যাচ্ছিল না, শুধু দুটা লাল চোখ জ্বলজ্বল করছিল। মেয়েটা ধীরে ধীরে রূপকান্তি বাবুর দিকে এগোতে লাগলো। তার পায়ে জোর আসছিল না। বৃদ্ধ ভয়ের সাগরে ডুবে যাচ্ছিলেন। মেয়েটা তার কাছে এসে দাঁড়ালো। তার মুখ এখনো দেখা যাচ্ছিল না, কিন্তু মেয়েটির হাত ছুঁয়ে গেল রূপকান্তিবাবুর গাল। হাতটা হিমশীতল ছিল। হঠাৎ বাইরে একটা বিজলি চমকালো। ঘরটা আলোকিত হলো। রূপকান্তিবাবু চোখ তুলে দেখলেন তার সামনে আর কেউ নেই, শুধুই নিজের কাপা হাত আর ঘরের চার দেওয়াল। রূপকান্তিবাবু নিঃশ্বাস ফেললেন। ভাবলেন স্বপ্ন দেখছেন, কিন্তু তার গালে এখনো সেই হিমশীতল স্পর্শের অনুভূতি ছিল। সেই রাত থেকে রূপকান্তিবাবুর জীবন বদলে গেল। রাত হলেই তার ভয় হতো, সেই মেয়েটিকে দেখার ভয়। কিন্তু সেই মেয়েটি আবারও ফিরে এলো এক রাতে, সেই একইভাবে। শুধু এবার সে একটু কাছে এসেছিল। গ্রামবাসীরা রূপকান্তিবাবুর অবস্থা দেখে ভয় পেতে শুরু করলো। কেউ কেউ বলল নদীর গভীরে কোনো পুরনো অভিশাপ আছে, সেই অভিশাপই রূপকান্তিবাবুকে ধরেছে। দিনের বেলায় রূপকান্তিবাবু স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতেন, কিন্তু রাতের অন্ধকার নামলেই তার মনে ভয়ের ছায়া পড়ত। গ্রামের লোকেরা তাকে একা থাকতে নিষেধ করল, কিন্তু রূপকান্তিবাবু কারও কথা শুনলেন না। তার মনে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। সেই আকর্ষণ তাকে রাতের অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একটা বৃষ্টির রাতের কথা। রূপকান্তিবাবুর ঘরের জানালায় বৃষ্টিপাতের ধুন্দুবির শব্দ। ঘরের ভেতর অন্ধকার। হঠাৎ একটা আধারের পর্দা ঘরের ভেতর ঢুকল। সেই আধারের পর্দার মধ্যে থেকেই ধীরে ধীরে একটা আকৃতি বের হলো। সে আকৃতিটি ছিল সেই মেয়েটিরই,
কিন্তু এবার সে একটু পরিবর্তিত। তার চোখগুলো আগের চেয়ে বড় হয়েছিল, আর তার হাতগুলো লম্বা হয়েছিল। মেয়েটি ধীরে ধীরে রূপকান্তি বাবুর কাছে এগোতে লাগলো। রূপকান্তি বাবু ভীষণ ভয় পেয়েছিলেন, কিন্তু তার শরীর যেন পাথর হয়ে গিয়েছিল। মেয়েটি তার কাছে এসে দাঁড়ালো। তার মুখ এখনো দেখা যাচ্ছিল না, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের শব্দ রূপকান্তি বাবুর কানে বাজছিল। হঠাৎ হঠাৎ একটা ভয়াবহ চিৎকার। রূপকান্তি বাবু চোখ খুলে দেখলেন তার সামনে কেউ নেই, শুধুই ঘরের চার দেওয়াল। কিন্তু তার গায়ে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। সেই রাত থেকে রূপকান্তি বাবু আর স্বাভাবিক হয়ে ওঠেননি। তিনি আর কথা বলতেন না, খেতেন না, শুধুই এক কোণে বসে থাকতেন। গ্রামবাসীরা ভীত হয়ে গিয়েছিল। কেউ কেউ বলতে শুরু করলো রূপকান্তি বাবুকে ভূতে ধরেছে। একদিন রাতের অন্ধকারে রূপকান্তি বাবুর বাড়ি থেকে একটা ভয়াবহ চিৎকার শোনা গেল। গ্রামবাসীরা দৌড়ে বাড়ির দিকে গেল। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকলো তারা। দেখল রূপকান্তি বাবু মারা গিয়েছেন। তার পাশে পড়ে আছে একটা ছবি। সেই ছবিটিতে একজন যুবক আর একজন মেয়েকে দেখা যাচ্ছিল। মেয়েটি সেই মেয়েটাই যাকে রূপকান্তি বাবু দেখেছিল। ছবির নিচে লেখা ছিল, তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমি তোমাকে কখনোই ভুলব না। গ্রামবাসীরা ভয় আর আতঙ্কে ছটফট করতে লাগলো। কেউ জানতো না এই গল্পের শেষ কোথায়, শুধু জানতো রাতের অন্ধকারে এখনো সেই মেয়েটির হাসি শোনা যায়। রূপকান্তি বাবুর মৃত্যুর পর রায়পুর গ্রামের পরিবেশ ভয়াবহ হয়ে উঠল। রাতের অন্ধকারে অদ্ভুত আওয়াজ, অস্বাভাবিক ঘটনা, সবকিছুই যেন গ্রামবাসীদের জীবনকে অচেনা করে তুলল। শুরু হলো অদ্ভুত মৃত্যুর ধারা। একের পর এক করে গ্রামবাসী মারা যেতে লাগলো। সবাই বলতে লাগলো এটা সেই মেয়েটিরই কামড়, কিন্তু কেউ তার সত্যিটা জানতে পারছিল না। গ্রামের এক যুবক, নাম তার অভিষেক, এই রহস্যের জট খোলার চেষ্টা করতে লাগলো। সে রাতের পর রাত জেগে থাকত, গ্রামের প্রতিটি কোণে ঘুরে বেড়াতো। সে জানতে চাইল এই মেয়েটি কে, কেন এত মানুষের প্রাণ নিচ্ছে সে। এক রাত অভিষেক নদীর ধারে গেল। সে ভাবল হয়তো এই রহস্যের কোনো কুল পাওয়া যাবে এই নদী থেকে। সে নদীতে নামল, জলের গভীরে তাকালো। হঠাৎ তার চোখে পড়ল একটা জিনিস, নদীর তলদেশে একটা পুরনো বাক্স। অভিষেক বাক্সটি তুলে আনলো। বাক্সটি খুলে দেখল ভিতরে একটা পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল একটা মেয়ের কাহিনী। মেয়েটির নাম ছিল রাধা। সে রায়পুরেরই বাসিন্দা ছিল। একসময় সে রূপকান্তি বাবুকে ভালোবেসেছিল, কিন্তু রূপকান্তি বাবু তাকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করে। সেই আঘাতে রাধা পাগল হয়ে যায়। একদিন সে এই নদীতেই ডুবে মারা যায়, কিন্তু তার আত্মা নদীর তলায় বন্দী হয়ে যায়। ডায়েরিতে আরও লেখা ছিল রাধা প্রতিশোধ নিতে চায়। সে চায় যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে শাস্তি দিতে, আর সেই কাজটাই সে এখন করছে। অভিষেক বুঝতে পারল রাধার আত্মাকে শান্তি দিতে হবে। সে নদীতে নেমে গেল। সে ডুবতে শুরু করলো, ডুবতে থাকলো। নদীর গভীরতম স্থানে পৌঁছে সে রাধার আত্মাকে ডাকল। রাধার আত্মা তার ডাকে সাড়া দিল। সে অভিষেকের কাছে এলো। অভিষেক তাকে শান্ত করার চেষ্টা করল। সে বলল, রাধা, তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এবার তুমি শান্তিতে যাও। রাধার আত্মা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তারপর সে হাসল, একটা মৃদু হাসি। তারপর সে অদৃশ্য হয়ে গেল। সেই রাত থেকে রায়পুর গ্রামে শান্তি ফিরে আসলো। আর কখনোই সে মেয়েটিকে দেখা যায়নি। অভিষেকের সাহস আর মানবিকতারই জয় হলো শেষ পর্যন্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ছোট গল্প প্রতিশোধের পিশাচ, শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।
আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এছাড়া এতদিন পরও যারা আমার সাথে ছিলেন, আমার সাথে বলতে আমার চ্যানেলের সাথে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। আপনারা আমার পরম বন্ধু, পরম আত্মীয়। আমার পাশে থাকুন, আমার ভালোবাসা ভালো লাগার মানুষ হয়ে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের জন্য হাজির হব। আল্লাহ হাফেজ।